আজকে আমি যাব চীনের এমন এক স্থানে, যে স্থানটির একটি ঘটনা শুধু চীন নয়, বরং গোটা পৃথিবীর রাজনৈতিক ও আর্থসামাজিক চিত্র বদলে দিয়েছিল। বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক ক্ষমতাধর রাষ্ট্র চীনের তিয়ানানমেন স্কোয়ারে আজ আমি যাচ্ছি, যেখান থেকে চীনের জাতির জনক মাও সেতুং 1949 সালের 1 অক্টোবরে গণপ্রজাতন্ত্রী চীন রাষ্ট্রের ঘোষণা দেন এবং বলেন যে চীনা জনগণ উঠে দাঁড়িয়েছে। এই স্থান থেকেই চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভাষণ দেন। প্রতি বছর জাতীয় দিবসের সামরিক কুচকাওয়াজও এখানেই অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিফলিত হয় চীনের সমরশক্তি ও প্রযুক্তিগত অর্জনের দৃপ্ত প্রদর্শনী। এটা অনুমান করা হয় যে তিয়ানানমেন স্কোয়ারে একসাথে প্রায় 10 লক্ষ লোকের সমাগম সম্ভব। সুতরাং বছরে যে কোটির বেশি পর্যটক চীন এবং বিশ্বের নানা প্রান্ত থেকে এখানে আসেন, সেটাও অনুমেয়। এই স্থানে ভ্রমণ যে কোনো পর্যটকের জন্যই চীন ভ্রমণের অবিচ্ছেদ্য অংশ। আমি এবং আমার বাংলাদেশি বন্ধু পার্থ, যে কিনা বেইজিংয়ে বিশ্বের অন্যতম সেরা বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান AIIB এর হেডকোয়ার্টারে চাকরি করে, আমরা দুজন কয়েকদিন আগে একবার ঘুরতে গিয়েছিলাম তিয়ানানমেন স্কোয়ারে। কিন্তু সেখানকার গার্ড আমাদের বাধা দেয়, যেহেতু আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়নি। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে গেলে ভিনদেশি পাসপোর্ট দেখিয়েও এখানে কাজ হয় না, এমনই কড়া নিরাপত্তা। বন্ধুর সাথে মেট্রোতে চড়ে লাইন 5-এর ডেংশুকু স্টেশন থেকে গিয়েছিলাম লাইন 1-এর তিয়ানানমেনসি স্টেশনে। সাবওয়ে স্টেশন থেকে বেরিয়েই আমরা খুব সহজে পৌঁছে গেলাম তিয়ানানমেনের একটি এন্ট্রিতে। কিন্তু প্রবেশ করতে না পারায় সেদিন কিছুটা হতাশ হয়েই ফিরে আসতে হয়েছিল। তবে আজ বেশ আনন্দ নিয়েই আমি আর আমার উজবেকিস্তানের বন্ধু আহমেদ সেনজার যাচ্ছি তিয়ানানমেনের পথে। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আর আমরা অনুসরণ করছি আমাদের ট্যুরিস্ট গাইডকে। ট্যুরিস্ট গাইডের পেছনে পথ চলতে চলতে খেয়াল করলাম হাজার হাজার পর্যটক কি চমৎকারভাবে সড়কগুলোর পাশে থাকা চওড়া ফুটপাতগুলো দিয়ে হেঁটে যাচ্ছে। কেউ কাউকে বাধা দিচ্ছে না, আর গাছগাছালি দিয়ে ছায়া ঢাকা পরিবেশে এতটা দীর্ঘ পথ হেঁটে যেতে একটুও ক্লান্তি লাগছে না। দেখতে দেখতে আমরা এসে পড়লাম তিয়ানানমেন স্কোয়ারের কাছাকাছি একটা সিকিউরিটি চেক পয়েন্টে। আমরা চেক পয়েন্ট পার হয়ে দক্ষিণ দিক থেকে তিয়ানানমেন স্কোয়ারে প্রবেশ করেছি। বিভিন্ন ধরনের গণপরিবহন ব্যবস্থা, যেমন মেট্রো রেল, বাস কিংবা ব্যক্তিগত গাড়ি দিয়েও এই স্কোয়ারে আসা যায়। স্কোয়ারের চতুর্পাশেই প্রধান সড়ক রয়েছে, কিন্তু হাঁটতে গিয়ে কিংবা ক্রসিং দিয়ে পার হতে কোনো অসুবিধাই হয়নি আমাদের। ট্যুরিস্ট গাইড আমাদের মনোযোগ আকর্ষণ করে পকেটের টাকা আর সেলফোন সাবধানে রাখতে বলে। Cell phone, money, understand? Not too much. Sometimes. Second, if the grandma, father, don't touch them, okay? Leave them. They will cost a lot of money. মাও সেতুংয়ের সমাধিস্থলের সামনের ক্রসিং দিয়ে যেতে যেতে ভাবছিলাম, বৃদ্ধদের ধাক্কা বা স্পর্শ থেকে কেন সাবধান হতে বলেছে আমাদের রসিক ট্যুর গাইড। পরে অবশ্য জেনেছি চীনে বৃদ্ধদের নিরাপত্তা বিষয়ক আইন রয়েছে, তাই কারো মামলায় ফেঁসে গেলে শাস্তি পেতে হতে পারে। যাই হোক, এই স্থানটি বেইজিং তথা সমগ্র চীনের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, তাই তিয়ানানমেন স্কোয়ারের নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার করা হয়েছে। আমার ঠিক সামনে প্রায় 37.94 মিটার উচ্চতা বিশিষ্ট গ্রানাইট ও আলাবাস দিয়ে নির্মিত যে স্মৃতিস্তম্ভটি দেখা যাচ্ছে, তার নাম দ্য মনুমেন্ট টু দ্য পিপল হিরোজ। এটি মাও সেতুংয়ের সমাধিসৌধের উত্তরে তিয়ানানমেন স্কোয়ারের কেন্দ্রে অবস্থিত। 1958 সালে নির্মাণ কাজ সমাপ্ত হওয়া এই স্তম্ভটি ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে চীনের নানা বিপ্লব ও সংগ্রামে প্রাণ উৎসর্গ করা শহীদদের স্মরণে নির্মিত হয়। স্মৃতিস্তম্ভটির সামনের অংশে রয়েছে মাও সেতুংয়ের নিজ হাতে লেখা একটা শিলালিপি, যাতে লেখা রয়েছে জনগণের বীরদের প্রতি চিরন্তন গৌরব। আর পেছনের অংশে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে কিছু হৃদয়স্পর্শী এপিটাফ বা শোকলিপি। এ স্থানে এসে আমার মনে পড়ে গেল 1989 সালের তিয়ানানমেন স্কোয়ারের কথা। সারা পৃথিবীতে 1989 সাল ছিল কমিউনিজমের পতনের বছর। পোল্যান্ড থেকে শুরু হওয়া এই বিপ্লব তখন সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটিয়েছে। বার্লিন ওয়ালও ভেঙে ফেলা হয়।
এমনই এক উত্তাল সময়ে মার্ক্সবাদী লেনিনবাদী সরকারগুলোর পতনের এই ঢেউ এসে লাগে চীনে। আর বেইজিং এর এই তিয়ানানমেন স্কোয়ারে প্রায় ৩ মাস ব্যাপী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃত্বাধীন কমিউনিস্ট সরকার বিরোধী এক আন্দোলন সংঘটিত হয়। ১৯৮৯ সালের ৩ জুন রাত থেকে ৪ জুন পর্যন্ত চীনে গণতন্ত্র প্রতিষ্ঠা করার এই আন্দোলন দমাতে তৎকালীন চীনা সরকার সামরিক অভিযান পরিচালনা করে, যাতে ধারণা করা হয় কয়েক হাজার পর্যন্ত মানুষ নিহত হয়েছে। কিন্তু এমন সশস্ত্র কায়দায় বিক্ষোভ দমন করে চীনে টিকে যায় কমিউনিজম বা সাম্যবাদ। বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এই ঘটনাকে তিয়ানানমেন স্কোয়ার ম্যাসাকার বা জুন 4 ম্যাসাকার নামে অভিহিত করা হলো। চীন সরকার এই আন্দোলনকে প্রতিবিপ্লবী বিদ্রোহ বা কাউন্টার রেভলিউশনারি রেভিলিয়ন নামে পরিচিত করে চীনে। এই ঘটনার বিষয়ে কোনরূপ আলোচনা ও স্মরণ করাকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়, যা এখনো পর্যন্ত চীনে একটা ট্যাবু। তবে এই ঘটনার প্রায় ৩৫ বছর পর এই স্থানে এসে মনে হচ্ছে চীনের অর্থনৈতিক অগ্রগতি ও সত্যিকার উন্নয়নে গা ডুবিয়ে একালের চীনারা সেদিনের স্মৃতি একদমই ভুলে গেছে। পুষ্পশোভিত আঙিনা এবং মাঝে একটি সড়ক পেরিয়ে যে ভবনটি স্কয়ারের পূর্ব দিকে দেখা যাচ্ছে সেটি হলো ন্যাশনাল মিউজিয়াম অফ চায়না। চীনের প্রাচীন সভ্যতা থেকে আধুনিক ইতিহাস পর্যন্ত বিস্তৃত অসংখ্য নিদর্শন, প্রায় ১.৪ মিলিয়ন আইটেম এই জাদুঘরে রয়েছে। তিয়ানানমেন স্কয়ারের পশ্চিমে অবস্থিত চীনের আইনসভা গ্রেট হল অব দ্য পিপলকে দেখতে দেখতে এগিয়ে গেলাম চীনের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু দ্য ফ্ল্যাগপোল স্টেজের দিকে। প্রতিদিন সূর্যোদয় আর সূর্যাস্তের সময় হাজারো মানুষ এখানে ভিড় করে পৃথিবীর তৃতীয় বৃহত্তম আয়তন আর দ্বিতীয় জনবহুল দেশটির জাতীয় পতাকা উত্তোলন এবং নামানো উপভোগ করতে। আমি অনেকের সাথে আলাপ করে দেখেছি, বর্তমান সময়ের চীনের অধিবাসীরা এই নতুন এবং উন্নত চীনকে নিয়ে গর্ববোধ করে। তিয়ানানমেন স্কয়ারের শেষ বা উত্তর প্রান্তে রয়েছে তিয়ানানমেন গেট, যার ভিতর দিয়ে যেতে হয় ফরবিডেন কিংডমে। আন্ডারপাস দিয়ে যেতে যেতে ভাবছি, মানুষের হাতে তৈরি বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থা বা অর্থ ব্যবস্থা, গণতন্ত্র, পুঁজিবাদ, সমাজতন্ত্র বা সাম্যবাদ, কোনটা যে প্রকৃত অর্থেই মানুষের জন্য উত্তম সে বিতর্ক থাকবেই। তবে একটা বিষয় নিশ্চিত, সময় সবকিছু যেমন পরিবর্তন করে, সময়ই সব সমস্যার সমাধান দেয়। তাই সময়ের স্রোতে গা ভাসানোর চেয়ে আমার কাছে সময় থেকে শিক্ষা নিয়ে ধৈর্য ধারণই উত্তম বলে মনে হয়।